অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। আজকের পর্ব ৬। বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে দিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে দিতে হয়। ইমন হাঁটছে, হাঁটতে তার ভালো লাগে। হাঁটার সময় চারদিকে খেয়াল রাখতে হয় বলে মাথায় অন্য চিন্তা আসে না। রিকশায় উঠতেই উদ্ভট উদ্ভট সব চিন্তা আসে। আজ রাস্তায় হাঁটতে ইমনের ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি, সেই ঘুমে এখন শরীর প্রায় জমে যাচ্ছে। এমন কোনো উদাহরণ কি আছে যে হাঁটতে হাঁটতে একজন মানুষ ঘুমিয়ে পড়ল এবং ঘুমের মধ্যেই হাঁটতে থাকলো? উদাহরণ না থাকলে সে তৈরি করবে। গিনেস বুক অব রেকর্ডে নাম উঠবে। বাংলাদেশের ইমন ঘুমন্ত অবস্থায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে তার ছাত্রীকে পড়াতে যান। ঘুমন্ত অবস্থাতেই তাকে ১ ঘন্টা পড়ান এবং ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। গিনিস বুক অব রেকর্ডে নাম ওঠার পর বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ ছাপা হতে থাকলে বিভিন্ন সংগঠন পুরস্কার দেওয়া শুরু করবে। উপাধিও দিতে পারে, বীরশ্রেষ্ঠের মতো ঘুমশ্রেষ্ঠ জাতীয়। আচ্ছা, এইসব সে কি ভাবছে? ঘুম কাটাবার জন্য ইমন রাস্তার পাশের চায়ের দোকানে থামলো। পরপর ২ কাপ চা খেলো। টাকা দিতে গিয়ে দেখে ভাঙতি নেই, একটা ৫০০ টাকার নোট। ২ প্যাকেট সিগারেট কিনল, টাকার ভাঙতি পাওয়া যাবে। ২ প্যাকেট সিগারেটই দরকার, একজনকে দিতে হবে। আচ্ছা, ৩ প্যাকেট সিগারেট কিনলে কেমন হয়? তার নিজের জন্য ১ প্যাকেট। রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানবে। মা হঠাৎ ঘরে ঢুকে আতঙ্কিত গলায় বলবেন, কি করছিস? সে বলবে, সিগারেট খাচ্ছি মা। বিছানায় আধশোয়া হয়ে সিগারেট খেতে খেতে গল্পের বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগবে। নবনীদের ঘর ভর্তি গল্পের বই। আজ ফেরার পথে নবনীর কাছ থেকে কিছু গল্পের বই চেয়ে নিয়ে আসতে হবে। বই ধার চাইলেই সে আহ্লাদি ধরনের কোনো একটা কথা বলবে। নবনী সহজভাবে কোনো কথা বলতে পারে না। তার কাছে প্রকাণ্ড একটা কাচের জার আছে, জার ভর্তি তরল আহ্লাদি। নবনী প্রতিটি কথা বলার আগে আহ্লাদি জারে ডুবিয়ে বলে। নবনীকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম করণীয় কাজটা হচ্ছে বিয়ের রাতেই আহ্লাদির জারটা ভেঙে ফেলা। আচ্ছা, এইসব সে কী ভাবছে? নবনীর আহ্লাদিতে তার কিছু যায় আসে না। নবনী যা ইচ্ছা করুক, তার দায়িত্ব নবনীকে অঙ্ক শেখানো। নবনীকে সে সপ্তাহে ৩ দিন পড়ায়, সন্ধ্যার পর ১ ঘন্টা। পড়ানোর টাইম টেবিলের ঠিক নেই। হুট করে নবনী বলবে, স্যার আগামীকাল আসবেন না, পরশু দিন আসুন, দুপুর ২টার সময়, যদি আপনার কাজ না থাকে। স্যার শুনুন, আগামী ১ সপ্তাহ আসবেন না, আমরা দল বেঁধে টেকনাফ যাব। না গিয়ে থাকলে আমাদের সঙ্গে চলুন, প্লিজ প্লিজ প্লিজ। ইমন ঠিক ৩:৩০টায় নবনীদের বাড়ির সামনে উপস্থিত হলো। নবনী দরজা খুলে আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল, ওমা স্যার আপনি? ইমন বিস্মিত হয়ে বলল, তুমি তো ৩:৩০টার সময় আসতে বলেছিলে। ও আল্লাহ, আমার কি হবে? কিছু মনে নেই। আজকেও বোরিং ম্যাথ নিয়ে বসতে হবে। ছুটির দিনেও ম্যাথ? তোমার ইচ্ছে না করলে থাক। ও, থাকবে কেন? এসেছেন যখন, তখন তো পাশা খেলতেই হবে। পাশা খেলতে হবে মানে কি? পাশা খেলার গান শোনেননি? হিট গান। আজই পাশা খেলবো রে শ্যাম। স্যার আপনি ৫ মিনিট অপেক্ষা করুন, আমি ৫ মিনিটের মধ্যে বই খাতা নিয়ে চলে আসব। এই ৫ মিনিট বরং খবরের কাগজ পড়ুন। আজকের কাগজ পড়েছেন? না, আমিও পড়িনি, পড়তে ভালো লাগে না, সবসময় বৃষ্টি বৃষ্টি সব নিউজ ছাপা হয়। স্যার আমি যাই, জাস্ট ৫ মিনিটস। ইমন ২০ মিনিট ধরে বসে আছে, নবনীর খোঁজ নেই। বিশাল বাড়িতে নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে। বড় বড় সোফা, সোফার সামনে কাচের টেবিল, পায়ের নিচের কার্পেটটা এতই সুন্দর যে এর উপর দাঁড়াতে মায়া লাগে। ড্রয়িং রুমের ২ কোণার কাচের ৩ কোণা টেবিলে ২টা শ্বেতপাথরের নারী মূর্তি। গায়ের কাপড় গায়ে থাকছে না, খুলে পড়ে যাচ্ছে। মূর্তি দুটার দিকে তাকিয়ে থাকা যায় না, আবার দৃষ্টিও ফিরিয়ে নেওয়া যায় না। ইমনের নিজেকে বসার ঘরের অনেক আসবাবের মতো একটা আসবাব বলে মনে হচ্ছে। স্যার আপনাকে চা দেয়নি? কি আশ্চর্য, আমি বলে গেলাম চা দিতে। ছি ছি স্যার, আপনি কি রাগ করেছেন? না, রাগ করব কেন? একা একা এতক্ষণ বসেছিলেন এই জন্যে। কেন দেরি হয়েছে জানেন স্যার?
আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হব, এমন সময় টেলিফোন। আমার এক বান্ধবী, ওর নাম শম্পা, টেলিফোন করেছে। শম্পা একবার টেলিফোন ধরলে ছাড়ে না। ইমন তাকিয়ে আছে। নবনী শম্পার সঙ্গে কথা বলছিল, এটা মিথ্যা। নবনী এতক্ষণ সাজগোজ করছিল। যে সাজ সে দিয়েছে সেই সাজের জন্যে 20 মিনিট খুব কম সময়। মেরুন রঙের সবুজ পাড় শাড়ি, মেরুন স্যান্ডেল, গাঢ় সবুজ ব্লাউজ, চুলেও কিছু একটা করা হয়েছে, ঢেউয়ের মতো ফুল আছে। চোখে কাজল দেওয়া হয়েছে। নবনীর চোখ এখন যতটা টানা মনে হচ্ছে আসলে ততটা টানা না। নবনী বলল, স্যার কি দেখছেন? ইমন বলল, চলো পড়তে বসি। স্যার আজ পড়ব না, এরকম সাজগোজ করে পড়তে ভালো লাগে না। এমন সাজের পর ইটিস পিটিস করতে ভালো লাগে। ইটিস পিটিস কি? কিচ্ছু না স্যার, রসিকতা করলাম। আসলে কি হয়েছে জানেন, শম্পা টেলিফোন করেছে তার বাসায় যাবার জন্যে। তার বড় বোনকে বরপক্ষের লোকজন দেখতে আসবে, এই উপলক্ষে অনুষ্ঠান। আমাকে যেতে বলেছে সেই বলেই সেজেছি। তাহলে তুমি যাও, আমি সোমবারে আসব। সেখানে যাব সন্ধ্যাবেলা 6:30টায়। এখন তো না। আপনি একদিন গল্প করুন। সব দিন অঙ্ক করতে হবে এমন কোনো কথা আছে? অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক অ্যান্ড ডুল বয়। এই কথাটা আমার বাবা সবসময় বলেন। আমি যখন 5-6-এ পড়তাম তখন খুব ভিডিও গেম খেলার শখ ছিল। বাবা তখন নিয়ম করে দিয়েছিলেন, 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবো। কাজী আজ আমি আপনার সঙ্গে গল্প করব। একটু বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। নবনী পট ভর্তি করে চা নিয়ে এলো। একটা বাটিতে পায়েস, একটা বাটিতে হালুয়া জাতীয় কিছু, অন্য একটা প্লেটে আলুর চপ। স্যার, এই যে খাবারগুলি দেখছেন সব আমার বানানো। আজ সারাদিন কষ্ট করে বানিয়েছি, আপনাকে খাওয়াবো এই জন্যে। ইমন বিরক্ত মুখে বলল, আমি যে আসবো সেটাই তো তুমি ভুলে গিয়েছিলে। না, ভুলে যাইনি তো, আমার খুব মনে আছে। আপনাকে মিথ্যা করে বলেছি ভুলে গেছি। স্যার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। যেটা দেখতে আলু ভর্তার মতো সেটা আসলে আলু ভর্তা না, বুটের ডালের হালুয়া। এমন হালুয়া মুখে দিল। জিনিসটা দেখতে অখাদ্য হলেও খেতে ভালো হয়েছে। নবনী বলল, আপনার জন্য সামান্য গিফটও এনে রেখেছি স্যার, যাবার সময় নিয়ে যাবেন। গিফট কী জন্যে? আজ আপনার জন্মদিন। কে বলল তোমাকে? মিতু আপা বলেছেন। অনেক আগেই মিতু আপার কাছ থেকে আপনার ডেট অফ বার্থ জেনে নিয়েছি। স্যার হ্যাপি বার্থডে। ইমন গম্ভীর গলায় বলল, থ্যাংক ইউ। স্যার আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন, প্লিজ জন্মদিনের দিন গম্ভীর হয়ে থাকবেন না। পায়েসটা খান, পায়েসটা খুব ভালো হয়েছে, কাউনের চালের পায়েস। ইমন পায়েসের বাটি হাতে নিল। আজ তার জন্মদিন ঠিকই, তারিখটা তার নিজেরই মনে ছিল না। স্যার পায়েস কি ভালো হয়েছে? হ্যাঁ, পায়েস বানানো আমি আজই শিখেছি। মাকে বললাম, মা পায়েস বানানো শিখে দাও। মা শিখিয়ে দিল। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিল, আমি বাঁধলাম। পায়েসটা বেশ ভালো হয়েছে। মা বললেন, এত যত্ন করে পায়েস রাঁধছিস কার জন্যে? আমি বললাম, স্যারের জন্যে। অমনি মার মুখ গম্ভীর হয়ে গেল। মা আপনাকে সহ্য করতে পারে না। কেন? মার ধারণা আমি আপনাকে মার চেয়ে বেশি পছন্দ করি, এই জন্যে। তবে মার পছন্দে কিছু যায় আসে না। বাবার পছন্দ অপছন্দ এটাই গুরুত্বপূর্ণ। এইবারই সব কিছু চলে বাবার চোখের ইশারায়। বাবা যদি কোনো একটা ব্যাপারে হ্যাঁ বলেন, তাহলে পৃথিবীর কেউ সেই হ্যাঁকে না বানাতে পারবে না। ও আচ্ছা, আর সেই কঠিন বাবাকে কে কন্ট্রোল করে বলুন তো? তুমি করো? হ্যাঁ আমি করি। আমি বাবাকে যা করতে বলবো বাবা তাই করবে। ভালো তো। ওই দিন আমি বাবাকে বললাম, বাবা আমি কিন্তু নিজের ইচ্ছা মতো বিয়ে করব। আমি যদি কাউকে পছন্দ করি তুমি কিন্তু না বলতে পারবে না। বাবা হাসি মুখে বললেন, আচ্ছা না বলবো না। পছন্দের কেউ ইতিমধ্যেই কি জোগাড় হয়ে গেছে? আমি বললাম, হুম। বাবা বললেন, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি না? আমি বললাম, দেব। ইমনের চা খাওয়া হয়ে গেছে। সে উঠতে যাবে, নবনী বলল, স্যার উঠবেন না, বাবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আপনি এতদিন ধরে আমাকে পড়াচ্ছেন, কিন্তু এখনো বাবার সঙ্গে আপনার দেখা হয়নি। আজ বাবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন। ঘুম ভাঙলেই বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ইমন বলল, নবনী আজ থাক, অন্য একদিন পরিচয় করব। আজ আমার একটা কাজ আছে। বাবার ঘুম এখনই ভাঙবে। 4টার পর বাবা বিছানায় থাকেন না। এখন বাজছে 4টা 10।
ইমন দাঁড়িয়ে পড়ল। নবনী আহত গলায় বলল, স্যার আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার জরুরি কাজ আছে। কী জরুরি কাজ? আমার এক ভাইকে পুলিশে ধরেছে, সে থানা হাজতে আছে, তার সঙ্গে দেখা করব। আপনার ভাই থানা হাজতে? উনি কী করেছেন? অনেক কিছু করেছেন। পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আমার মেজো মামা। ওনাকে বলবো? না, তাকে কিছু বলতে হবে না। আপনার গিফটটা নিয়ে যান। আরেকদিন এসে নিয়ে যাব। গিফট নিয়ে হাজতে যাওয়া যায় না, তাই না? স্যার আসুন, আপনাকে একটা গাড়ি দিয়ে দিই, গাড়ি নিয়ে যাবেন। গাড়ি লাগবে না। ইমন ঘর থেকে বের হলো। নবনীর চোখ সঙ্গে সঙ্গে পানিতে ভর্তি হয়ে গেল। সে যে তার স্যারের জন্য এই প্রথম চোখের পানি ফেললো তা না, প্রায়ই ফেলে। প্রতি রাতেই ঘুমোতে যাবার সময় সে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদে। হাজতে গাদাগাদি ভিড়। এক কোণায় শোভন গুটিসুটি মেরে শুয়ে আছে। তার চুল লম্বা, মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল। চোখ লাল হয়ে আছে। জিন্সের প্যান্টের সঙ্গে কটকটে হলুদ রঙের উইন্ড ব্রেকার তাকে অদ্ভুত দেখাচ্ছে। ইমন হাজতের দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। শোভনকে চিনতে পারছে না। তাকে বিস্মিত করে জঙ্গলা মুখের এক যুবক বলল, ইমন সিগারেট এনেছিস? আমি যে এখানে খবর কার কাছে পেয়েছিস? টোকন ভাইয়ার কাছে। ও তোকে টাকা পয়সা দেয়নি? 500 টাকার একটা নোট দিয়েছে। মাত্র 500? বলিস কি? আমার দরকার হাজার হাজার টাকা। তোমাকে কি ওরা মেরেছে? প্রথম দুদিন ধোলাই দিয়েছে, এখন ধোলাই বন্ধ। শোভন আনন্দিত মুখে সিগারেট ধরালো। পা নাচাতে নাচাতে বলল, তোর মুখ এত শুকনা কেন? তোর প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। ফুপু ভালো আছেন? হুম, ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে। এটা ভালো। তোর পরীক্ষা কবে? 7 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রিপারেশন কেমন? ভালো। শোভনের সিগারেট শেষ হয়ে গেছে। সে আরেকটা সিগারেট ধরাল। ইমন দাঁড়িয়ে আছে চুপচাপ। অন্যান্য হাজতিরা শুরুতে তাদের কথাবার্তা শুনছিল, এখন আগ্রহ হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে তারা তৃষিত চোখে তাকাচ্ছে শোভনের সিগারেটের দিকে। তাদের আগ্রহ সীমাবদ্ধ হয়ে এসেছে। ইমন, হুম, এবারও নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড হবি? হুম, হব। ভালো ভালো, ভেরি গুড। তোমাকে কি এরা থানা হাজতেই রাখবে? নিয়ম নেই, জেল হাজতে পাঠানোর কথা। পাঠাচ্ছে না, নিয়মকানুন সব কাগজে কলমে। তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি। আচ্ছা। জিনিসটা সাবধানে রাখবি। আচ্ছা। কখনো হাতছাড়া করবি না। এইসব জিনিস সচরাচর পাওয়া যায় না। যদি ছাড়া পাই, জিনিসটা লাগবে। ব্যাপারীকে শিক্ষা দেব, জন্মের শিক্ষা। ব্যাপারীকে? আব্দুল কুদ্দুস ব্যাপারী। ওই হারামজাদা আমাকে ধরিয়ে দিয়েছে। হারামির বাচ্চাকে আমি শিয়ালের শিং দেখাবো। হারামি দেখবে শিয়ালের শিং কেমন, হর্নের মতো ডালপালাওয়ালা নাকি গরুর মতো প্লেন। এবং চুপ করে রইল। শোভন গলা নামিয়ে বলল, ভয় পাস না, ভয়ের কিছু নেই। তোর কাছে এই জিনিস আছে, এটা কেউ সন্দেহ করবে না। মা কেমন আছে? জানি না, অনেক দিন যাই না। যাস না কেন? মাঝে মধ্যে যাবি। মা কি জানে আমি ধরা খেয়েছি? মনে হয় জানেন না। না জানলেই ভালো। নষ্ট ছেলেপুলে সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। তোমার কেস আদালতে কবে যাবে? দেরি আছে। পুলিশকে আগে কেস সাজাতে হবে। পুলিশের এত সময় কোথায়? তাদের সব গুছিয়ে আনতে বছর 2 সময় লাগবে। এই 2 বছরে কত কি হবে! আলামত হারিয়ে ফেলবে, সাক্ষী ট্যাপ খেয়ে যাবে, ফাইল খুঁজে পাওয়া যাবে না। ইমন কিছুক্ষণ ইতস্তত করে বলল, তুমি কি খুন করেছো? শোভনের দ্বিতীয় সিগারেটটিও শেষ হয়েছে। শিকের বাইরে সিগারেট ছুঁড়ে ফেলে সে আরেকটি সিগারেট হাতে নিল। ধরালো না। ইমনের ধারণা হলো শোভন প্রশ্নের উত্তর দেবে না। প্রশ্নের উত্তর না দেওয়াও এক ধরনের উত্তর। তবে ইমনের ধারণা ভুল প্রমাণ করে শোভন বলল, খুন করেছি। একা করিনি, সঙ্গে আরও লোকজন ছিল। এইসব নিয়ে তুই মাথা ঘামাবি না। সবই কপালের লিখন। যার কপালে যা লেখা থাকে তার তাই হয়। যা, চলে যা। গভীর রাতে সুরাইয়ের ঘুম ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই তিনি ধড়মড় করে উঠে বসলেন। তার কাছে মনে হলো বাড়িঘর একটু যেন দুলছে। ঘরের পর্দা কাঁপছে। ভূমিকম্প নাকি?
ইমনকে ডাকতে যাবেন তখন তার শরীর জমে গেল। বিছানায় সুপ্রভা শুয়ে আছে। কুণ্ডুলি পাখি ঘুমোচ্ছে, ছোটবেলার মতো করে ঘুমোচ্ছে, বুড়ো আঙুল মুখের ভেতর, আঙুল চুষতে চুষতে ঘুম। বড় হয়েও এই অভ্যাস যায়নি। কত মার খেল এই জন্যে। সুরায় ভাঙা গলায় ডাকলেন, ইমন, ইমন। গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তিনি ফুসফুসের সমস্ত শক্তি একত্র করে ডাকলেন, ইমন, ইমন। তিনি সুপ্রভার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না। মেয়েটা ঘুমোচ্ছেও না। এই তো চোখ মেলে আবার চোখ বন্ধ করলো। সুপ্রভা কোত্থেকে এলো? দরজায় ধাক্কা পড়ছে। ইমনের গলা শোনা যাচ্ছে, মা কি হয়েছে? দরজা খোলো, দরজা খোলো মা। সুরায় খাট থেকে নামলেন, মেঝেতে পড়ে যাচ্ছিলেন। দেয়াল ধরে টাল সামলালেন। কোনো রকমের দরজার কাছে গেলেন, আবারও তাকালেন খাটের দিকে। ওই তো সুপ্রভা, পা গুটিয়ে শুয়েছিল, এখন পা সোজা করেছে। মা দরজা খোলো। সুরায় দরজা খুললেন। ইমন বলল, কি হয়েছে? সুরায় তাকালেন খাটের দিকে, খাট শূন্য, কেউ সেখানে শুয়ে নেই। ইমন বলল, কি হয়েছে? সুরায় ক্ষীণ গলায় বললেন, ভয় পেয়েছি। ভয় পেয়েছো কেন? মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। মা শুয়ে থাকো, ভূমিকম্প হচ্ছে না, তুই আমার সঙ্গে ঘুমো। ইমন বিরক্ত গলায় বলল, পাগলের মতো কথা বলো না তো মা। পাগলের মতো কথা কি বললাম? ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না? একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে, এটা কেমন কথা? মার কাছে ছেলে সবসময়ই ছেলে। তোমার সঙ্গে ডিবেট করতে ভালো লাগছে না মা, তুমি ঘুমো, আমি যাচ্ছি। এরকম বিরক্ত গলায় কথা বলছিস কেন? তোর বাবা তো জীবনে কখনো আমার সঙ্গে এমন বিরক্ত গলায় কথা বলেনি। বাবা যদি এখন থাকতো তাহলে আমার চেয়ে অনেক বেশি বিরক্ত হতো। তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই, তুমি বদলে গেছো। আমাকে ধমকাচ্ছিস কেন? ধমকাচ্ছি না, তোমাকে ধমকাবো এত সাহস আমার নেই। ইমন চলে গেল। সুরয় আবারও ভয়ে ভয়ে খাটের দিকে তাকালেন। না, খাটে কেউ নেই। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। পানির পিপাসা হয়েছে, পানি খাবেন। মাথা দপদপ করছে। নারিকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে। ঘরে কি নারিকেল তেল আছে? মনে করতে পারছেন না। সুরায় পানি খেলেন, মাথায় পানি দিয়ে চুলা ধরালেন। বাকি রাতটা তিনি জেগেই কাটাবেন। একা একা বিছানায় ঘুমোতে যাবার মতো সাহস তার নেই। চা নিয়ে বসার ঘরে চলে যাবেন। মোটা সোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে হতো। গল্পের বই কি আছে? ইমনের কাছে থাকতে পারে। সুরায় ইমনের জন্য এক কাপ চা বানালেন। মনে হয় খাবে না। না খেলে তিনি নিজেই পরে গরম করে খেয়ে নেবেন। ইমনের ঘরের দরজার কড়া নাড়তেই ইমন দরজা খুলল। সুরাইয়া বললেন, চা খাবি? ইমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়াল। সুরাইয়া বললেন, তোর কাছে কোনো গল্পের বই আছে? এত রাতে গল্পের বই দিয়ে কি হবে? রাতে আর ঘুমোতে যাব না এই জন্যে। ভূমিকম্পের ভয়ে জেগে থাকবে? ভূমিকম্প না, অন্য ব্যাপার। অন্য ব্যাপারটা কি? সুরাইয়া সেলের ঘরের বিছানার উপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন, হঠাৎ ঘুম ভেঙে দেখি কি বিছানায় সুপ্রভা ঘুমোচ্ছে। এটা তো নতুন কিছু না মা। একসময় তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে। তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না, সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি। সুপ্রভাকে কি আজই প্রথম দেখলে, না আগেও দেখেছো? সুরাইয়া জবাব দিলেন না। তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন। ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। সুরাইয়া হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা হলেও ভয় পান। আশ্চর্য, নিজের পেটের ছেলেকে তিনি ভয় পাচ্ছেন। ওই তো সেদিন এতটুকু ছিল, সিঁড়ি দিয়ে একা নামতে পারতো না, কেমন পা লেচড়ে লেচড়ে নামতো। ইমন, বলো, মুন্নি মেয়েটাকে তুই দেখেছিস না? মাঝে মাঝে আমার সঙ্গে রাতে এসে থাকে। হুম, মেয়েটাকে তোর কেমন লাগে? ভালো। শুধু ভালো না, মেয়েটা আসলে খুবই ভালো। তুই তো তার সঙ্গে কথা বলিসনি, কাজেই তুই জানিস না। আমার সঙ্গে অনেক কথা হয়, আমি জানি। মেয়েটা তোকে খুব পছন্দ করে। পছন্দ করলে তো ভালোই। কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলে খুব ভালো হতো। ভালো হতো কেন? ভালো একটা মেয়ে, এই জন্যই ভালো হতো। মেয়েটাকে তোমার যত ভালো মনে হচ্ছে সে তত ভালো না। কাছুয়া টাইপ মেয়ে। কাছুয়া টাইপ মেয়ে মানে? মানে তুমি বুঝবে না মা,
বাদ দাও, আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস। এত তাড়াতাড়ি এত লায়েক কিভাবে হয়ে গেলি? তোর বাবাও তো এত লায়েক ছিল না। কথায় কথায় বাবার প্রসঙ্গ টানবে না তোমা। বাবার সঙ্গে আমার তুলনা করবে না। বাবা ছিল বাবার মতো, আমি আমার মতো। তোর বাবার কথা উঠলেই তুই রেগে যাস কি জন্যে? আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি। তুই তো তাকে সহ্য করতে পারিস না। আমি তাকে সহ্য করতে পারি বা না পারি, তাতে তো তার কিছু যাচ্ছে আসছে না। তুমি কেন রাগ করছো? এখন তোর বাবার কিছু যাচ্ছে আসছে না, কিন্তু সে যখন ফিরে আসবে, আমাদের সঙ্গে থাকবে, তখন তো যাবে আসবে। বাবা আমাদের সঙ্গে থাকবে? সে যাবে কোথায়? ইমন চায়ের কাপ নামিয়ে রেখে বলল, তোমার এখনও ধারণা বাবা ফিরে আসবে? অবশ্যই আসবে। আমি আলাদা বাসা নিয়েছি কী জন্যে? তোর বাবার জন্যে। ও, আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাড়া নিতে। বাড়িওয়ালাকে বলে রেখেছি, ঘর খালি হলেই তিনি আমাকে খবর দেবেন। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা করো। মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখ। মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। সুরাইয়া উঠতে উঠতে বললেন, তোর বাবা ফিরবে তোর বিয়ের রাতে। অবশ্যই ফিরবে, তাকে ফিরতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোর বাবা ফিরে আসবে শুনে তুই মনে হয় বিরক্ত হচ্ছিস। মোটেই বিরক্ত হচ্ছি না মা, আমার আনন্দ হচ্ছে। তোকে তো চিনতেই পারবে না, এতটুকু ছেলে রেখে গিয়েছিল, ফিরে এসে দেখবে এত বড় জোয়ান ছেলে। সুরাইয়া হাসছেন। ইমন তার মার হাসি মুখের দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইমনের ঘুম আসছে না। মার সঙ্গে কথা বলে মাথা কেমন জানি করছে, চোখ জ্বালা করছে। একবার ঘুম আসবে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুব কষ্টকর হয়। ইমন বিছানা ছেড়ে উঠে পড়ল। বাকি রাতটা জেগেই কাটাতে হবে। চিঠি লিখলে কেমন হয়? ছোট চাচাকে একটা চিঠি লেখা যায়, তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন। চিঠি লিখলেও পাঠানো যাবে না। অবশ্যই চিঠি যে পাঠাতেই হবে এমন তো কথা নেই। চিঠি লেখাটাই প্রধান, পাঠানোটা প্রধান না। আচ্ছা, সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয়? সুপ্রভা কোনো দিন পড়তে পারবে না, আবার পড়তেও তো পারে। জগৎ রহস্যময়, সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে। সে চিঠি লেখার সময় অশরীরী সুপ্রভা হয়তো উকি দিয়ে দিয়ে পড়বে, নিজের মনে পড়বে। আচ্ছা, তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এমন কাগজ কলম নিয়ে বসলো। সম্বোধন কি হবে? প্রিয় সুপ্রভা? না, প্রিয় লেখার দরকার নেই। যে প্রিয়, তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটা কি? আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি, তখন কি লিখি অপ্রিয় করিম বা অপ্রিয় রহিম? এমন কাগজের উপর ঝুঁকে পড়ল। চিঠিটা এমন করে লিখতে হবে যেন সুপ্রভা পড়ে মজা পায়। আচ্ছা, এসব সে কী ভাবছে? সুপ্রভা পড়বে কিভাবে যে মজা পাবে? সুপ্রভা, তুই কেমন আছিস? মনের আনন্দে খুব ঘুরে বেড়াচ্ছিস। চিন্তা নেই, ভাবনা নেই, স্কুলের ঝামেলা নেই। তোর কথা খুব মনে পড়ে। আমি যখনই একা থাকি তখনই দুজন মানুষের কথা মনে হয়, একজন ছোট চাচা আর একজন তুই। আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচা না, তখন শুধু তোর কথা মনে হয়। তোর যে অভ্যাস ছিল অসুখ হয়ে বিছানায় পড়ে গেলি গল্পের বই পড়ে শোনানো। অসুখের সময় কিছু ভালো লাগে না, মাথায় যন্ত্রণা হয়, তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা? আমার কখনো ভালো লাগতো না। তুই এত আগ্রহ করে গল্প পড়ে শোনাতি বলে চুপ করে থাকতাম। কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম, গায়ে হামের মতো গোটা গোটা কি যেন বের হয়েছিল, মাথায় তীব্র যন্ত্রণা। তখন তোর কথা খুব মনে পড়ছিল। এখন আমাদের খবর বলি, শোভন ভাইয়াকে পুলিশে ধরে থানা হাজতে আটকে রেখেছে। আমি প্রায়ই তাকে দেখতে যাই, সিগারেট দিয়ে আসি। শোভন ভাইয়া সেদিন হঠাৎ বললেন, তোকে নাকি স্বপ্নে দেখেছেন। স্বপ্নটা অদ্ভুত। তিনি হাজতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, মশার হাত থেকে বাঁচার জন্যে নাক মুখ সব কম্বলে ঢাকা। হঠাৎ কে যেন টান দিয়ে কম্বল সরাল। তিনি জেগে উঠে দেখেন তুই। তিনি বললেন, সুপ্রভা, তুই এখানে কেন? হাজতে এসেছিস কি মনে করে? তুই হাসতে হাসতে বললি, তোমাকে দেখতে এসেছি। শোভন ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন, তুই তোর বিশ্রী অভ্যাসটা বদলা, যেখানে সেখানে উপস্থিত হবি। তুই একটা বাচ্চা মেয়ে, হাজতে তুই আসবি কেন? তুই বললি, আমাকে নিতে এসেছি ভাইয়া, তোমাকে নিতে এসেছি ভাইয়া, এসো তো আমার সঙ্গে। তিনি বললেন, এরা আমাকে যেতে দেবে না।
তুই বললি অবশ্যই যেতে দেবে, আমার হাত ধরো। তিনি তোর হাত ধরতেই স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নটা সুন্দর, কিন্তু তার কাছে মনে হলো তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। এটা নাকি মৃত্যু স্বপ্ন। কোনো মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে হাত ধরতে বলে এবং সেই হাত যদি ধরা হয়, তাহলে ধরিয়ে নিতে হবে অবধারিত মৃত্যু। সুপ্রভা, তুই কি জানিস শোভন ভাইয়া এবং টোকন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে? তোর কথা উঠলেই তাদের চোখে পানি আসে। আশ্চর্য কাণ্ড, আশ্চর্য কাণ্ড। তোর দেখি তলে তলে সবার সঙ্গেই খাতির ছিল। সবাই তোকে এত পছন্দ করে কেন? রহস্যটা কি? আমাকে কিন্তু কেউ তেমন পছন্দ করে না। এটা ছেলেবেলা থেকেই দেখে আসছি। ছোটবেলায় কেউ আমাকে খেলতে নিত না। তুই শুনে খুব অবাক হবি, স্কুলের সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়াই আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিল। আমাদের জিওগ্রাফি স্যার শেষে ছুটে এসে আমাকে উদ্ধার করেন। এখন ইউনিভার্সিটিতে পড়ছি, এখানেও একই সমস্যা। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় ভাইবা পরীক্ষা হয়। ভাইভায় আমাকে যে প্রশ্ন করা হয়েছিল তার প্রতিটির উত্তর আমি দিয়েছি। তারপরেও নম্বর পেয়েছি মাত্র 50, অথচ অন্যরা 70 75 পেয়েছে। ও, তোকে তো বলা হয়নি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষায় আমি খুব ভালো করেছি। থিওরি পরীক্ষার প্রতিটায় খুব ভালো করেছি। স্যাররা এখন মনে হয় ভাই আমাকে কম নাম্বার দেয়ায় নিজেরাই লজ্জিত। স্যারদের ধারণা আমি রেকর্ড নাম্বার নিয়ে পাশ করব। আমার সেরকম ধারণা না। আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষা দেব না। আমার কিছুই ভালো লাগে না। প্রায় ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে বাবার মতো কোথাও চলে যাই। এমন কোথাও যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ আমাকে চিনবে না, আমিও কাউকে চিনতে পারবো না। আমার কথাবার্তা কি তোর কাছে এলোমেলো লাগছে? আমার মাথা খানিকটা এলোমেলো হয়েছে ঠিকই। প্রায় দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্নগুলির মধ্যেও কোনো ভেরিয়েশন নেই। একই দুঃস্বপ্ন, খালি গায়ে শুয়ে আছি। হঠাৎ গায়ের উপর দিয়ে কুৎসিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করলো। আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করেও ফেলতে পারলাম না। সে আঙুল কামড়ে ঝুলে রইল। আমার কি ধারণা জানিস? আমার ধারণা, আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই, তাহলে আমার ভুবন হবে মাকড়সাময়। আমার চারদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা। আমাকে যে খাবার দেয়া হবে, সে খাবার খেতে গিয়ে দেখব মাকড়সার ঝোল, আলু এবং সিম দিয়ে রান্না করা হয়েছে। এসব কী লিখছি? আমার গা ঘিনঘিন করছে। মার কথা তো তোকে বলা হয়নি, মা ভালো আছে। খুব ভালো না, মোটামুটি ভালো। মা এখন আমাকে কিছুটা ভয় পায়। এটা বিরাট একটা ঘটনা না? তার এখনও ধারণা যেদিন আমার বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন। তার অপেক্ষার শেষ হবে। তিনি আমার জন্য মনে মনে একটা পাত্রীও ঠিক করে ফেলেছেন। মেয়েটার নাম মুন্নি। মার ধারণা এই পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি। আমার ধারণা অবশ্য সেরকম না। নানান রকম দুঃখ কষ্ট ও বঞ্চনার ভেতর দিয়ে সে বড় হয়েছে বলে তার ভেতর বেশ কিছু ধাপ্পাবাজি ঢুকে গেছে। এই জাতীয় মেয়েদের প্রধান ঝোঁক থাকে মানুষকে পটানো। মাকে সে ইতিমধ্যে পটিয়ে ফেলেছে। খুব শিগগিরই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে বলে আমার ধারণা। আচ্ছা সুপ্রভা, তুই কি নবনীর কথা জানিস? মিতু কি তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে? মনে হয় বলেনি। মিতু আবার কাউকেই কিছু বলে না, সব কথা পেটে রেখে দেয়। নবনীকে আমি অঙ্ক শেখাই। আমাদের এক স্যার এই প্রাইভেট টিউশনিটা আমাকে জোগাড় করে দিয়েছেন। হুলুস্থুল টাইপের বড় লোকের মেয়ে। চেহারা জাপানি পুতুলের মতো, ভাবভঙ্গিও পুতুলের মতো। মেয়ে হলে যা হয়, আহ্লাদ না করে কোনো কথা বলতে পারে না। আমি যদি তাকে জিজ্ঞেস করি অঙ্কটা বুঝতে পেরেছ, সে কিছুক্ষণ এলোমেলোভাবে হাসবে, তারপর টেনে টেনে বলবে জানি না। আমি যদি বলি আবার বুঝিয়ে দেব, সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছে হলে বোঝাতে পারেন, ইচ্ছে না হলে নেই। ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর। নবনী টাইপ মেয়েরা করে কি জিনিস? তারা পরিচিত অর্ধপরিচিত সব ছেলের সঙ্গেই প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে। এরকম করতে করতে অভ্যাস হয়ে যায়। তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে। বর্তমানে আমার সঙ্গে করছে। জন্মদিনে উপহার কিনে দিচ্ছে। আমি খুবই বিব্রত বোধ করছি। মেয়েটা সম্ভবত তার বাবা মাকেও আমার বিষয়ে কিছু বলেছে। কারণ কয়েকদিন আগে মেয়েটির বাবা আমার সঙ্গে অনেক কথা টথা বললেন। দেশের বাড়ি কোথায়, ক ভাই বোন, এইসব।
শেষটায় বললেন তারা সিলেট হয়ে শিলং বেড়াতে যাচ্ছেন। আমি যদি শিলং না দেখে থাকি তাহলে যেন তাদের সঙ্গে যাই। আমার অবস্থাটা কি বুঝতে পারছিস? আমি নবনীদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি, তবে খুব ভয়ে ভয়ে আছি কবে না জানি সে খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হয়। আমার পড়াশোনার কথা তোকে চিঠি শুরুতে একভাবে লিখেছিলাম, এখন অন্যভাবে বলি। তোর মৃত্যুর পর থেকে আমি পড়াশোনা করতে পারছি না। কেন জানি বই পড়তে ভালো লাগে না, ঘরে থাকতেও ভালো লাগে না। 3টে ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না। ঘরে যখন থাকি বিছানায় শুয়ে থাকি, বাইরে যখন থাকি রাস্তায় রাস্তায় হাঁটি। এর নাম হন্টন সিনড্রোম। রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থাকে চাদর। এখন শীতকাল, কাজেই চাদর থাকতেই পারে। চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে। এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে দিয়েছেন শোভন ভাই। আমি লুকিয়েই রাখি, হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই। তখন খুব অন্যরকম লাগে, পৃথিবীটাকে নিজের পায়ের নিচে মনে হয়। এমনিতেই পৃথিবী আমাদের পায়ের নিচে, যদিও তা কখনো মনে হয় না। ওই বস্তুটা পকেটে থাকলে শুধু মনে হয়। এবং কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে আশেপাশের সব দুষ্টু লোক মেরে ফেলি। এখন তুই কি বুঝতে পারছিস বস্তুটা কি? যা ভাবছিস তাই, পিস্তল। পিস্তলের নাম ধামতো, জানি না, তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় কী সব লেখা দেখে মনে হয় রাশিয়ায় তৈরি। জিনিসটা ছোট্ট এবং সুন্দর, হাতের মুঠোর মধ্যে আটে। ধরার বাটটা রূপালি, মনে হয় রূপার তৈরি। বাটে সুন্দর সুন্দর ছবি, গাছ, লতাপাতা, ফুল, এইসব। সেদিন কি হলো শোন। কাকরাইলের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি 3টা ছেলে, আমার মতো বয়সী, আধা বুড়ো এক রিক্সাওয়ালাকে কি চর ঘুষি মারছে। রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে কি বেয়াদবি করেছে। রিক্সাওয়ালার নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। অনেক লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাকে মারের দৃশ্য দেখছে, কেউ কিছু বলছে না। এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল। লুঙ্গি টেনে শরীরে জমানোর মতো শক্তিও তার নেই। নগ্ন একজন মানুষ মার খাচ্ছে, কুৎসিত দৃশ্য। আমি দাঁড়িয়ে আছি, আমার প্যান্টের পকেটে লতা ফুল পাতা আঁকা পিস্তল, অথচ আমিও কিছু বলছি না। আমি কি খুব সহজেই বলতে পারতাম, না যথেষ্ট হয়েছে, এখন সব বন্ধ? তোমরা 3জন কানে ধরে 10বার উঠবোস করো এবং বুড়ো মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি কিছুই করলাম না, মাথা নিচু করে চলে এসেছি। সুপ্রভা শোন, মা যেমন রাতে ঘুমোয় না, আমিও ঘুমোই না। মা জেগে থাকে তার ঘরে, আমি জেগে থাকি আমার ঘরে। মার জেগে থাকার তাও একটা অর্থ আছে, তিনি অপেক্ষা করেন। মার অপেক্ষা বাবার জন্যে। আমি তো কোনো কিছুর জন্য অপেক্ষা করি না। রাত জেগে আমি অনেক কিছু ভাবি। সে অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্যে অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। মার শরীরের যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না। তারপরেও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, কারণ তিনি অপেক্ষা করছেন। বড় মামা বেশি দিন বাঁচবেন না, কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না। ইমন লেখা বন্ধ করলো, ফজরের আজান হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক ফর্সা হতে শুরু হবে। দিনের আলোয় এই চিঠি লেখা যাবে না। ইমনের হাই উঠছে, ঘুম পাচ্ছে। কিছুদিন হলো ঠিক ফজরের আজানের পর তার ঘুম আসে। ইমন লেখা কাগজগুলি হাতে নিয়ে এখন কুচি কুচি করে ছিঁড়ছে। তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজের কুচি করা যায় তা দেখা। কাগজের কুচিগুলোকে এখন দেখাচ্ছে জুঁই ফুলের মতো। সারা ঘরমা ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে কুসুমে কুসুমে চরণ চিহ্ন। শীতকালের সকাল, মিতু মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। শৈশবের চেনা ছাদটাকে চেনা যাচ্ছে না। ছাদের চারদিকে রেলিং হয়েছে, রেলিংয়ের ধার ঘেঁষে ফুলের টব। জামিলুর রহমান সাহেবের হঠাৎ করে গাছের নেশা হয়েছে। তিনি রোজই ফুলের টব কিনে আনছেন, বস্তা ভর্তি মাটি আনছেন, সার আনছেন। মহা উৎসাহে মাটি এবং সার মাখিয়ে মিক্সচার তৈরি হচ্ছে। সেই মিক্সচারে টবে ভরা হচ্ছে। তার 31টা টব আছে শুধুই গোলাপের। ফুটন্ত গোলাপের সংখ্যা 47। জামিলুর রহমান রোজ সকালে এসে একবার করে গোলাপের সংখ্যা গোনেন। ব্যবসায়ী মানুষ বলেই হয়তো 47কে মনে মনে 5 দিয়ে গুনে ফেলেন। 235। অর্থাৎ ছাদের বাগানের গোলাপের বর্তমান বাজার দর 5 টাকা করে পিস ধরলে 235 টাকা।
তাকে তখন অত্যন্ত আনন্দিত দেখায়। তিনি যে শুধু ফুটন্ত গোলাপের হিসাব রাখেন তাই না, কতগুলি কুড়ি আছে তারও হিসাব রাখেন। কুড়ির বর্তমান সংখ্যা ৬২। মিতুর এসব ভালো লাগে না, ছাদটা নষ্ট হয়ে গেল এই ভেবে তার মন খারাপ হয়। আগের খোলামেলা মাঠ মাঠ ভাব নেই, চারদিকে রেলিং ওঠায় ছাদের চরিত্র বদলে গেছে। এখন মনে হয় মিনি জেলখানা। মিতু একসময় ছাদের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে থাকতো, সেটা আর হবে না। তাছাড়া ছাদে উঠলেই একা হয়ে যাবার যে ব্যাপার ছিল তা এখন ঘটছে না। জামিলুর রহমান সাহেবকে সকাল বিকাল দুবেলাই ছাদে পাওয়া যাচ্ছে। মিতুর আশঙ্কা তার বাবার উৎসাহ যেভাবে বাড়ছে তাতে কিছুদিন পর দেখা যাবে তিনি দিনরাত ছাদেই পড়ে আছেন। অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে বলা যায় কঠিন। শীতের এই সকালে জামিলুর রহমানকে একটা গেঞ্জি গায়ে দেখা যাচ্ছে। তার নাক মুখ রুমাল দিয়ে বাঁধা। তিনি গোলাপের কাছে ইনসেকটিসাইড স্প্রে করছেন। গোলাপের গাছে কীটপতঙ্গের সংক্রমণ দ্রুত হয়। সুন্দরের প্রতি শুধু যে মানুষের আকর্ষণ তা না, কীটপতঙ্গেরও তীব্র আকর্ষণ। মিতু বাবার দিকে এগিয়ে গেল। জামিলুর রহমান স্প্রে করা বন্ধ করে বললেন, কাছে আসিস না মা, দূরে থাক, তীব্র বিষ। মিতু দাঁড়িয়ে গেল। জামিলুর রহমান বললেন, মিতু তুই একটু নিচে যা, তোর মা ডাকছে, আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস। মিতুর নিচে যেতে ইচ্ছে করছে না, কারণ আজ তাকে দেখতে লোক এসেছে। মিতু চায়ের ট্রে নিয়ে যাবে এবং কাপে করে সবাইকে চা তুলে দেবে। ছেলে নিজেও এসেছে। মিতুর রাগে শরীর জ্বলছে। ছেলেটার কি লজ্জা বলেও কিছু নেই, বাড়ি বাড়ি মেয়ে দেখে বেড়াচ্ছে। এর আগেও নিশ্চয়ই সে অন্য সব মেয়েদের বাসায় গিয়েছে, মেয়ের হাতে বানানো চা খেয়েছে, গল্পগুজব করেছে। মিতুকে দেখার পরেও আরও অনেকের বাড়িতে যাবে। তারপর বাছাই প্রক্রিয়া শুরু হবে। এই মেয়েটা ফর্সা তবে একটু খাটো, ওই মেয়েটা লম্বা আছে তবে শ্যামলা, মগবাজারের মেয়েটার সবই ভালো ছিল, শুধু একটা দাঁত ভাঙা। ঝিকাতলার মেয়েটার চুল লালচে, লালচে চুলের মেয়ের স্বভাব চরিত্র ভালো হয় না। জামিলুর রহমান বললেন, দাঁড়িয়ে আছিস কেন মা, নিচে যা। মিতু বলল, ওরা কি এসে গেছে? জামিলুর রহমান বললেন, জানি না, ৯টার মধ্যে তো আসার কথা। তুমি যাবে না? হুম, আমার যাবার দরকারও নেই। তোর মেজো খালা আছে, সে একাই ১০০। ছেলে কি করে তুমি কি জানো? পেট্রোবাংলায় কাজ করে, ইঞ্জিনিয়ার, স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে। তোর মেজো খালা বলছিল ছেলে খুব সুন্দর। তাহলে তো ভালোই। যেসব ছেলে খুব সুন্দর তারা আবার রূপবতী মেয়ে পছন্দ করে না। সুন্দরী মেয়েদের তারা নিজেদের রাইভেল মনে করে। কাজেই আমার ক্ষীণ সম্ভাবনা আছে। জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, তুই কি অসুন্দর নাকি? তোর মতো সুন্দরী মেয়ে বাংলাদেশে কটা আছে? মিতু হাসতে হাসতে নিচে নামল। ছেলের নাম জুবায়ের, দেখতে সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই সুন্দর, কথাবার্তা ভালো, রসবোধ আছে, মজা করে কথা বলতে পারে। এক সময় হাসতে হাসতে বলল, আমার এক বন্ধু আছে, ওরসালাইন টাইপ। মিতু বলল, ওরসালাইন টাইপ মানে? দেখেই মনে হয় পেটের অবস্থা এরকম যে ওরসালাইন খেয়ে ঘর থেকে বের হয়েছে, ফিরে গিয়ে আবারও খাবে। মিতু হেসে ফেলল। ভদ্রলোক বললেন, চাটা খুব ভালো হয়েছে, আমি কি আরেক কাপ চা পেতে পারি? মিতু পট থেকে চা ঢালল। সে নিজের জন্যও চা নিল। ভদ্রলোক বললেন, আপনার অনার্স পরীক্ষা কেমন হচ্ছে? বেশি সুবিধের হচ্ছে না। ভদ্রলোক খুবই গম্ভীর গলায় বললেন, ফেল করবেন? মিতু আবারও হেসে ফেলল। মেয়ে দেখতে আসা লোকজন চাটা খাওয়া হবার পর হঠাৎ উঠে দাঁড়ায়, চলে যাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। মুরব্বীদের একজন গলা নিচু করে ষড়যন্ত্র করছেন এমন ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, পরে যোগাযোগ করব। আপনাদের মেয়ে মাশাল্লাহ ভালো, এদের বেলা সেরকম হলো না। তারা যাবার আগে মিতুর মেজো খালাকে বললেন, মেয়ে তাদের খুবই পছন্দ হয়েছে, আগামী শুক্রবার খুব ভালো দিন, ওই দিন পান চিনি করতে হবে। বিএ অনার্স পরীক্ষা শেষ হবার পর হবে। তাদের কোনো দাবি দেওয়া নেই, শুধু মেয়ের বাইরে যাবার টিকিটটা যদি করে দেন তাহলে ভালো হয়। আর না দিলেও ক্ষতি নেই। মিতুর মেজো খালা বললেন, টিকিট আমরা করে দেব, কোনো সমস্যা নেই। শুক্রবারের পাঞ্জিনির তারিখটা ফাইনাল করে দিন। আমাদের আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। এখনই দিতে হবে? বিয়ে শাদির ব্যাপারটা এমন যে যত দেরি হবে তত প্যাচ লেগে যাবে। কি দরকার? মিতুর মেজো খালা বললেন, পাঞ্জিনি শুক্রবার করতে চান করুন, আমাদের কোনো আপত্তি নেই।
ফাতেমা আয়োজন করে কাঁদতে বসলেন। মেজো খালা মিষ্টি কেনার জন্য লোক পাঠালেন। তিনি টেলিফোন করে সবাইকে খবর দিতে লাগলেন। বললেন, বিশ্বাস করবেন না মিতুর কি ভাগ্য। প্রথম যারা দেখতে এসেছে তারাই পছন্দ করে ফেলেছে। এরকম তো কখনো হয় না। তাছাড়া বললে বিশ্বাস করবেন না, মিতু কোনো রকম সাজগোজ করেনি। কোনো মেকআপ না, কিচ্ছু না। শাড়ি যেটা পরেছিল সেটা খুব সিম্পল শাড়ি, সুতি শাড়ি, হালকা সবুজ জমিনের উপর সামান্য কাজ। বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মিতুকেও খুব আনন্দিত মনে হলো। এই উপলক্ষে আনা মিষ্টি সে দুটো খেয়ে ফেলল। একটা সাদা মিষ্টি আর একটা কালো মিষ্টি। মিষ্টি খেতে খেতে হাসি মুখে বলল, আমার বিয়েটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্যে সাদা কালো মিষ্টি খেলাম। মেজো খালা বিস্মিত হয়ে বললেন, তোর বিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে? বর ফর্সা, আমি কালো, এই জন্যই বিয়েটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোরা তো আশ্চর্য মেয়ে, এখনো বিয়ে হয়নি বর ডেকে যাচ্ছিস। আমরা হচ্ছি এই যুগের স্মার্ট মেয়ে, আমাদের মুখে কোনো লাগাম নেই, যা ইচ্ছা বলতে পারি। রকিব যদি টেলিফোন করে কথাবার্তা একটু সাবধানে বলবি। বিয়েটা হয়ে যাক, তারপর যা ইচ্ছে বলবি। টেলিফোন করবে নাকি? টেলিফোন করবি, কথাবার্তা যা বলবি সাবধানে বলবি, রেখে ঢেকে বলবি। পান চিনির পরেও বিয়ে ভাঙে। মিতু তার ঘরে পড়ছে সুন্দর একটা উপন্যাস, টমাস হার্ডির ট্রেস অফ দ্য ডারবার ভিলেজ। পরীক্ষার জন্য পড়া বলেই ব্যাকরণ বইয়ের মতো লাগছে, অথচ টেসের চরিত্র লেখক কি সুন্দর করেই না তুলে এনেছেন। এই সুন্দরে কাজ হবে না, এই সুন্দরকে চালুনি দিয়ে ছাড়তে হবে, মাইক্রোসফটের নিচে ফেলতে হবে। চরিত্র চিত্রণে লেখক কি কি ভুল করেছেন তা বের করতে হবে। লেখকের মানসকন্যা কি সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পেরেছে? লেখক কি নিরপেক্ষ দৃষ্টিতে চরিত্রটি দেখছেন, না তার প্রতি পক্ষপাতিত্ব করেছেন? লেখকের উদ্দেশ্য কি ছিল? নিছক গল্প বলা, নাকি গল্প বলার ফাঁকে ফাঁকে তিনি লেখকের সামাজিক দায়িত্ব পালন করেছেন? Of all the great English novelists, no one writes more eloquently of tragic destiny than Hearts. ব্যাখ্যা করো। আচ্ছা, হার্ডি যদি টেসকে শান্ত, ভদ্র এবং বিনয়ী একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন তাহলে কেমন হতো? উপন্যাস হিসেবে সেটা দাঁড়াতো না, তবে মেয়েটার জীবন তো সুন্দর হতো। মিতু বই বন্ধ করে শুয়ে পড়ল। মাথার কাছে ছোট্ট জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, পিঙ্গল আকাশ, কোনো মেঘ নেই। এই পিঙ্গল আকাশে যদি সাদা মেঘের বিশাল একটা স্তূপ থাকতো তাহলে সুন্দর দেখাতো। মৃদু চোখ বন্ধ করে ফেলল। পিঙ্গল আকাশ দেখতে ইচ্ছে করছে না, বরং চোখ বন্ধ করে অন্য কোনো বিষয় নিয়ে ভাবা যাক। বিয়ে নামক ইনস্টিটিউশনটা নিয়ে ভাবা যাক। বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে কুৎসিত লাগছে। সম্পূর্ণ অচেনা একটি মেয়ে এবং একটা ছেলে, দুজনকে দুপ্রান্ত থেকে এনে বলা হলো, এখন থেকে তোমরা একসঙ্গে থাকবে। তারা দুজন প্রথমবারের মতো একসঙ্গে ঘুমোতে গেল। প্রশস্ত খাট, ফুল তোলা চাদরে কিছু ফুল, খাটটা সাজানো হয়েছে জরির মালায়। ছেলেটা মেয়েটার গায়ে হাত রাখবে, মেয়েটা লজ্জা এবং ভয়ে চুপ করে থাকবে, আতঙ্ক নিয়ে অপেক্ষা করবে তারপর কি হয়। আফা, ও আফা। মজিদের মা দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার মুখ ভর্তি হাসি, পান খাওয়া লাল দাঁত সবকটা বের হয়ে আছে। ও আফা, টেলিফোন। কার টেলিফোন? নতুন দুলাভাই। হি হি হি। হি হি করতে হবে না, নিচে যাও, আমি আসছি। মিতু টেলিফোন হাতে নিয়ে খুব সহজ ভঙ্গিতে বলল, আপনি কেমন আছেন? জুবাইর একটু ইতস্তত ভঙ্গিতে বলল, ভালো, তুমি কেমন আছো? তুমি করে বললাম, আশা করি কিছু মনে করছো না? জি না, মনে করছি না। টেলিফোন পেয়ে বিরক্ত হচ্ছ না তো? বিরক্ত হচ্ছি না, আমি আবার খুব ভয়ে ভয়ে টেলিফোন করলাম।